অনুষ্ঠানে সাধারণত আমরা প্রবাসীদের নানা সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে কথা বলে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় কানাডার রাজনীতি, বিশেষ করে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ইলেকশন, আগামী 27শে ফেব্রুয়ারি প্রভিন্সিয়াল গভর্নমেন্টের নির্বাচন। এই নির্বাচনের একজন শক্ত প্রার্থী আবারও ডলি বেগম, বাংলাদেশি কানাডিয়ান ডলি বেগম আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডলি বেগম শুধু একজন বাংলাদেশি কানাডিয়ান পলিটিশিয়ান নয়, উনি কানাডার অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের বিরোধী দলীয় উপনেতা। তো আর মাত্র কয়েকদিন নির্বাচনের বাকি আছে, তো তার কাছে জানতে চাইব যে সর্বশেষ নির্বাচনী প্রস্তুতি কি চলছে। যেভাবে আপনি বললেন, মাত্র 17 দিন বাকি, অনেক জমজমাট ভাবে চলতেছে। গিয়ারিং আপ, অনেক শর্ট একটা ক্যাম্পেইন পিরিয়ড, সো নর্মালি আরো লম্বা ক্যাম্পেইনের সময় হয়। আমরা পুরো টিম যেভাবে প্রস্তুতি নেওয়া যায় নেওয়া হয়েছে। উই হ্যাড আওয়ার ক্যাম্পেইন অফিস, আমাদের পুরো টিমের যে প্রচারণা শুরু হয়ে গেছে ভালোভাবে। তো আপনার প্রতিদ্বন্দ্বী বিশেষ করে দুজন ক্যান্ডিডেট, একজন কনজারভেটিভ পার্টির ক্যান্ডিডেট আর একজন লিবারেল পার্টির ক্যান্ডিডেট, এবং এখানকার ভোটারদের অনেকেই মনে করেন যে এটা হঠাৎ করে নির্বাচন এবং দুইজন যে ক্যান্ডিডেট তারা অতটা শক্তিশালী এখনো বাজারে নয়। তো এই নির্বাচনকে আপনি কি এই বিজয়ীকে ফাঁকা মাঠে গোলের সাথে তুলনা করছেন কিনা? আমি আসলে কখনো কোনো জিনিসই I don't take it for granted. আমি সবসময় পরিশ্রম করা পছন্দ করি। I believe in hard work, and আমার মনে হয় যে আমরা যখন পরিশ্রম করি, যখন এই মেহনতটা মানুষ দেখে and তার উপরে ভরসা করে আবার এগিয়ে আসে, and আমার গত 7 বছরের এটাই চেষ্টা ছিল, and আমার I think people will come together and based on our work they will decide. তো সবসময় আমি এটার উপরে আপনি বলছেন যে আসলে প্রতিদ্বন্দ্বী যেই থাক, শক্ত বা দুর্বল যেই হোক, আপনাকে ভোট দেবে আপনার কাজ দেখে। এখন একই সঙ্গে যদি আমি বলতে চাই যে প্রভিন্সিয়াল যে ইলেকশন রেজাল্ট, আমরা দেখেছি যে বিগত দুটি সংসদ চালিয়েছে কনজারভেটিভ পার্টি, তারা এখনো নির্বাচনে আছে। তো আপনারা কি আশা করেন যে আগামী নির্বাচনে আপনাদের ফলাফল আসলে কি হতে পারে, কি মনে করেন? আমার মনে হয় যে প্রিমিয়ার ডাগ ফোর্ড যিনি ছিলেন, তিনি তো যখন নির্বাচন ডাকলেন তার মানে যে উনি জবটা কিন্তু কুইট করলেন, কারণ উনি কিন্তু প্রিমিয়ার না এই মুহূর্তে, কিন্তু আমরা সবাই ক্যান্ডিডেট। সো উনি অলমোস্ট 2 বছর আগে যেহেতু মানে ইলেকশন কল করলেন, তার মানে যে উনি নিজেই কাজ থেকে বরখাস্ত করলেন। সো and I think that shows that even he believes that he's given up on that job. আবার রিভিউ করা, আবার রিনিউ করে ম্যান্ডেট নেওয়া, আমার মনে হয় যে প্রভিন্সের সবাই এটা ভালোভাবে বুঝতে পারতেছে। এন্ড মার্ক স্টাইলস, আমাদের অন্টারিও এনডিপি লিডার, উনি অনেক ভালোভাবে ক্যাম্পেইন করতেছেন পুরো প্রভিন্সে। এন্ড প্রভিন্স এত ক্রাইসিসের উপরে যাইতেছে, এত টায়ার্ড উইথ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, দ্যাট এখন ওরা নতুন কিছু চাইতেছে। দে ওয়ান্ট সামথিং চেঞ্জড, দে ওয়ান্ট সামথিং দ্যাটস বেটার than what they had before. And আমার আশা, আমাদের যে কাজ, আমাদের যে ক্যাম্পেইন, আমরা সবাই মিলে we are hoping that people will see that and vote for an NDP government, a new Democratic Party government. 14 মাস আগে নির্বাচন ডেকে দিয়েছি, এটা কি আপনারা মনে করেন যে ডগ ফোর্ডের একটা রাজনৈতিক দুর্বলতার কারণে উনি, এবং একটা মিথ খুব সম্ভবত আছে অথবা একটা তথ্য যে প্রভিন্সিয়ালে যদি বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের অনেক দেশেই নির্বাচনের মেয়াদ শেষ হওয়ার পরেও সরকারগুলো নির্বাচন দিতে নানা ধরনের টালবাহানা করে, কিন্তু আমরা দেখছি যে কানাডাতে একটি ব্যতিক্রম, বিশেষ করে বেশি ব্যতিক্রম এই অন্টারিও প্রভিন্সে। নির্দিষ্ট সময় 14 মাস আগে এই অন্টারিও প্রভিন্সের যিনি নেতা ছিলেন ডগ ফোর্ড বা প্রিমিয়ার ছিলেন, তিনি নির্বাচন কল করেছেন। তো এটাকে কেউ কেউ বলছেন যে আগামীতে হয়তো লিবারেল গভর্নমেন্ট কেন্দ্রে চেঞ্জ হয়ে যেতে পারে, সেখানে কনজারভেটিভ গভর্নমেন্ট আসতে পারে। যদি সেটা হয় তাহলে অন্টারিও প্রভিন্সে এটা চেঞ্জ হতে পারে। সেই ক্ষেত্রে সেই ভয় থেকে তিনি আগাম নির্বাচন দিয়েছেন, এরকম কথা আছে। কিন্তু আমরা বিরোধী দলীয় নেত্রী, বিশেষ করে
উপনেতার কাছে আমরা জানতে চাইব যে আসলে কোন প্রেক্ষাপটে আপনারা কি মনে করেন ড্রকফোর্ড এই ইলেকশন দিয়েছে কোনো ফেয়ার থেকে? ডাগ ফোর্ড কি কারণে ইলেকশন কল করেন আগে উনি অনেক কারণ আছে, উনি হয়তো নিজেও অ্যান্টিসিপেট করতেছেন যে আগামী 2-3 মাস পরে অথবা আগামী বছর যখন ইলেকশনের সময় হবে তখন উনার হয়তো পপুলারিটি এত বেশি থাকবে না, অনেক নিচে নেমে যেতে পারে। এন্ড সেটার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে যে আগামী এই যে কয়েক মাস পরে সামারে একটা আরসিএমপির ইনভেস্টিগেশনের রিপোর্ট আসবে ডাগ ফোর্ডের গভর্নমেন্টের অনেকগুলা অবৈধ ফেভার যেগুলো দেওয়া হয়েছে, স্পেসিফিকলি গ্রিন বেল্ট, একটা আমাদের যে গ্রিন বেল্ট একটা প্রোটেক্টেড ল্যান্ড, আপনি যেটা আন্দোলন করেছিলেন এবং সাকসেসফুলি এটা ডান করেছেন। এক্স্যাক্টলি। সো এই যে গ্রিন বেল্ট ডিলটা যেভাবে করা হয়েছে, গভর্নমেন্ট কিভাবে ফেভার দিছে ওদের স্পেসিফিক ডেভেলপারসদের, এই ইনভেস্টিগেশনের রিপোর্ট আসবে। তারপরে আমরা জানি যে আপনি যেটা বললেন যে যখন ফেডারেল গভর্নমেন্ট চেঞ্জ হয় তখন প্রভিনশিয়ালি ডিফারেন্ট গভর্নমেন্ট চুজ করে। সো আমরা জানি যে এই সময়টা যে ক্রাইসিস চলতেছে পুরা মানে গোটা দেশ জুড়ে, কিন্তু পিপল আর ফেসিং হিউজ ইকোনমিক ক্রাইসিস, আর সেটার একটা রেসপন্সিবিলিটি লিবারাল গভর্নমেন্ট, ফেডারেল লিবারাল গভর্নমেন্টের। অ্যান্ড জাস্ট লাইক provincial liberal government, I think the federal liberal government has failed miserably. ওদের যে কাজ, ওদের যে মিসম্যানেজমেন্ট, যে কারণে মানুষের এখন অলমোস্ট ফেড আপ, মানুষ এত টায়ার্ড হয়ে গেছে যে ওরা চেঞ্জ চাইতেছে। সো এই তার মানে আপনি কি ভাবছেন যে ফেডারেলে লিবারেলের যে অবস্থা হবে এবং অন্টারিও প্রভিন্সে বিশেষ করে লিবারেলের নতুন নেতা আসছে বনি কম্বি, এবং লিবারেল শিবিরে একটা আশাবাদ আছে যে তারা ভালো করবে, কিন্তু আপনার কাছে তথ্য বা আপনি যা বলছেন যে তাহলে আগামীতে বিরোধী দলে কি এনডিপি থাকছে না এনডিপি সরকারে যাচ্ছে, আপনার কি আশাবাদ? অফকোর্স আমরা আশাবাদী যে এনডিপি সরকারে যাচ্ছে। আমরা জানি যে আমাদের আমরা অপোজিশন হিসেবে এত স্ট্রং অপোজিশন আসলে আমরা হিস্টোরিক্যালি এত স্ট্রং অপোজিশন কখনোই পাই নাই। অ্যান্ড ডাগ ফোর্ডের গভর্নমেন্টকে কীভাবে অ্যাকাউন্টেবল রাখা, এই যে আরসিএমপি ইনভেস্টিগেশন, এইসব কিছু কিন্তু ইনিশিয়েটিভটা আমরাই নিলাম। অ্যান্ড আমাদের কারণেই এত কিছু আমরা এগিয়ে আসতে পারছি, অনেক সাকসেসফুল আন্দোলন করতে পারছি টু হেল্প পিপল অ্যাক্রস দ্য প্রভিন্স। অ্যান্ড আমি মনে করি যে যেভাবে গভর্নমেন্ট ইজ অ্যাকাউন্টেবল পিপল, একটা অপোজিশনের কিন্তু বড় একটা রেসপন্সিবিলিটি আছে, যেটা হচ্ছে টু হোল্ড দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, যেটা আমরা ভালোভাবে অনেক সাকসেসফুলি করতে পারছি। তাহলে আমি এই প্রেক্ষিতে বলতে চাই যে ডগফোর্ডের কিছু লুফল বা নেগেটিভ জিনিস আছে, কিন্তু এনডিপি কি এমন ছিল গত 7 বছরে বা 2 টার্মে যে এনডিপি আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে? কি ইনিশিয়েটিভ ছিল? বা আপনার আসনে হয়তো আপনি ইজি রেজাল্ট হবে, কিন্তু প্রভিনশিয়ালি এটা আসলে কিভাবে সরকারে যাওয়ার সম্ভাবনা? প্রভিনশিয়ালি আমরা অনেক বড় বড় স্টেপস নিলাম, স্পেশালি গত 2 বছরের কথা বলি। আমরা যখন হাউজিং এর যে ক্রাইসিস, আমরা হাউজিং নিয়ে বড় বড় প্রপোজাল পার্লামেন্টে পেশ করা হয়, আরও হেলথ কেয়ার নিয়ে অনেক ভালো প্ল্যানিং দেওয়া হয়। ইনফ্যাক্ট আমি স্পেসিফিকলি একটা উদাহরণ দিতে চাই, আমাদের হেলথ কেয়ার নিয়ে যে বিলটা আমি প্রপোজ করছি নিজে পার্সোনালি, হুইচ আমাদের ইন্টারন্যাশনালি ট্রেন প্রফেশনালসদের সাহায্য করার জন্য, যারা ক্রেডেনশিয়ালস নিয়ে আসছে। And this is something that's very close to my মানে heart. আমি যদি আরেকটু ক্লিয়ার জানতে চাই যে আমরা অন্টারিওতে বিশেষ করে কানাডায় ডাক্তার সংকটে a large number of people যাদের নাই, ফ্যামিলি ফিজিশিয়ান নাই, ডাক্তার সংকট আছে, অথচ প্রশিক্ষিত বা শিক্ষিত ডাক্তার বিভিন্ন দেশ থেকে যারা প্রফেশনাল ছিলেন তারা এখানে এসে কাজ করতে পারছেন। আপনি ওইটা আইডেন্টিফাই করতে চাচ্ছেন? শুধু ডাক্তার না, আমি কারণ অনেক ডাক্তার আছে যেমন বাংলাদেশ থেকে অথবা অন্য দেশ থেকে আসছে, lot of immigrants, engineers, nurses, professionals from different backgrounds. ওরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে এখানে, যে এখানে আসার পরে এই যে স্কিল, এই যে এডুকেশনটা ইউজ করতে পারবে, কিন্তু এই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যায় অনেক সময়, যে কারণ আমাদের অন্টারিওতে অথবা কানাডাতে ভালো একটা ব্রিজিং প্রোগ্রামস নাই, অথবা ভালো অ্যাসেসমেন্টের মানে প্রসেস নাই যেভাবে ওদের ক্রেডেনশিয়াল রেকগনাইজ করা হয়। তাহলে কি আপনার গভর্নমেন্ট ক্ষমতায় আসলে বিদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনাল অন্তত সহজে
মেইন স্ট্রিমে, কানাডার মেইন স্ট্রিমে আসতে পারবে? অফ কোর্স এরকম পলিসি থাকছে আপনাদের? অ্যাবসলিউটলি, কারণ আমরা আর এ শুধু থাকছে না, আমি মনে করি যে আমরা অপোজিশন হিসেবে যেগুলো কাজ করতে পারছি এটা নিয়ে, সেটাই একটা উদাহরণ, সেটা একটা এক্সাম্পল যে আমরা উই হ্যাভ বিন এবল টু পুশ দ্য গভর্নমেন্ট টু ডু দ্যাট। আমার ফরেন ক্রেডেনশিয়াল রেকগনিশনের যে প্রপোজালটা, যে বিলটা পার্লামেন্টে আনলাম, সেটার স্পেসিফিক প্রপোজাল মানে সেকশনসগুলো কিন্তু গভর্নমেন্ট নিজের বিল হিসাবে অ্যাডপ্ট করছে, যে কারণে এখন আমরা অন্টারিওর একটা পোর্টাল আছে যেখানে অনেক হেলথ কেয়ার ওয়ার্কার্সরা ইজিলি মেইন স্ট্রিমে কাজ করতে পারছেন, আমাদের হসপিটালগুলোতে কাজ করার সুযোগ পাইতেছেন। এটা কিন্তু আমাদের অপোজিশনের যে উদ্যোগটা গভর্নমেন্ট ফাইনালি took and understood that it was necessary. So আমার মনে হয় যদি অন্টারিও NDP গভর্নমেন্টে যায়, then we'll see a whole difference. যেটার কারণে ধন্যবাদ ডলি বেগম, আপনার এই প্রত্যাশা এবং আপনার দলের যে প্রত্যাশা আমি মনে করি কানাডায় জীবনযাপনকে আরো সহজ করবে। একই সঙ্গে আমি কিছু তথ্য দিতে চাই বা বলতে চাই যে কানাডায় আপনি জানেন ফুড ব্যাংক, এবং ফুড ব্যাংক দিন দিন বাড়ছে, এবং কানাডার মতো তো উন্নত দেশ যেটাকে আমরা বলছি যে বিশ্বের মধ্যে এত নম্বরে সিরিয়াল, তো সেই দেশে মানুষ অভুক্ত থাকে, সেই দেশে মানুষ খাদ্যের জন্য লাইন দেয়। তো আপনার সরকার বা আপনারা ক্ষমতায় এলে এই প্রবলেম কিভাবে সলভ করবেন, কি চিন্তা আছে আপনাদের? Well, I think we have to also look at the fact that যখন মানে বাংলাদেশিদের উদাহরণ দিই, আমরা বাংলাদেশ থেকে যখন কেউ আসে এখানে, নিজের হয়তো বাড়ি ঘর জায়গা জমি অনেক কিছু বিক্রি করে এখানে চলে আসছে। এখানে আসার পর একটা স্বপ্ন থাকে যে মানে ভালোভাবে কাজ করবেন, ভালো একটা লাইফ ইয়ে করতে পারবেন। এখানে আসার পরে যেটা হইতেছে স্পেশালি এই সময়টাতে, এখানে অনেক রেফিউজি আছেন, রেফিউজি ক্লেমেন্ট আছেন, অনেকে আছেন যে হয়তো প্রফেশনাল স্কিলস ভিসা নিয়ে আসছেন, তারপরেও কিন্তু এখানে কাজ করতে পারছেন না। অ্যান্ড what it means is that এই যে মানে এই সময়টা, এই রিয়ালিটিটা এত ডিফিকাল্ট ওদের জন্য, বিকজ ওরা কিন্তু বেসিক্স নেসেসিটি সার্ভাইভালের জন্য পাইতেছে না। এখানে রেন্ট এত এক্সপেন্সিভ, গ্রোসারি এত এক্সপেন্সিভ যে মানুষের প্রতি মাসে মনে হইতেছে যে আমি মানে রেন্ট কত দিব আর খাবারের কি ব্যবস্থা করব, এটার মানে মানে আমি বুঝে উঠতে পারতেছি না। তখন কি হয়, তখন মানুষ ফুড ব্যাংকের মতো জায়গার মধ্যে মানে রিলাই করে। সো আমাদের যে লোকাল ফুড ব্যাংকগুলো আছে, অথবা টরন্টো শহরে আপনি অনেকগুলো ফুড ব্যাংকের আছে, দেখতে পারবেন যে লাইন আপগুলো এত লম্বা হয়েছে, আর স্পেশালি অনেক নিউ কামাররা এই লাইন আপগুলোতে আছে। শুধু নিউ কামাররা, ওইখানে লোকাল মানুষও এই ফুড ব্যাংকগুলোতে লাইন আপে আছে। কারণ আমাদের এই যে ইকোনমিক ক্রাইসিসটা, বিকজ গভর্নমেন্ট এই সময়টাতে আমরা ইকোনমিক ক্রাইসিসটা ইমিডিয়েট কোনো স্টেপ নেওয়া হয় নাই ওদেরকে সাহায্য করার জন্য। ইমিডিয়েট, আর এটা আমি একটু ক্লিয়ারলি বলি, কারণ ইমিডিয়েট স্টেপসের মধ্যে যেটা আমি এনডিপির যে একটা স্টেপস আছে যে আমরা গ্রোসারিতে সাহায্য করি, যেটা ফুড ব্যাংকার আপনি বললেন। কারণ ফুড ব্যাংক কখন যায় মানুষ? যখন কেউ গ্রোসারি করতে পারছে না, খাওয়া দাওয়া করতে নিতে পারতেছে না, মানে দিনের খরচ করতে পারতেছে না। তো আমরা চাইতেছি যে একটা যদি এনডিপি গভর্নমেন্ট আসে, তখন প্রতি মাসে আপনাকে একটা ট্যাক্স রিবেট দেওয়া হবে গ্রোসারির জন্য, up to $120 every month, up to $120 that goes to your pocket. খুচরো বাজারের কাঁচা তরকারির পয়সাটা অন্তত হয়ে যাবে। তো আর সেটা কোথা থেকে আসবে? যেটা আমরা জানি যে অনেক বড় বড় ফুড চেইনগুলো আছে, গ্রোসারি চেইনগুলো আছে, যেমন লাভলস, নো ফ্রিলস, মেট্রো, যারা কিন্তু প্রাইস গাউজিং করে। তার মানে কি, ওরা মানে ব্রেড, ডিম আছে, এগুলোর দাম বাড়ায় দিচ্ছে। আপনি কি বলছেন যে এটা গুড ম্যানেজমেন্ট যদি হয় তাহলে এই ক্রাইসিসটা অত থাকে না? ফুড ব্যাংকে যে দীর্ঘ লাইন বা খাবার পাওয়ার যে নিয়ে যে সংকট, সেটা যারা বেশি এই যে ফুড, এই যে কোম্পানিজগুলো আছে, এই যে বড় কর্পোরেশনসগুলো আছে, ওরা কিন্তু বোনাস বানাইতেছে প্রতি মাসে। ওরা কিন্তু যে ওদের যে সিইও, ওরা কিন্তু বোনাসের প্রফিট ইজ গোইং আপ দ্য রুফ। সো যখন আমরা যদি ওদেরকে বলি যে ওদের একটা ফেয়ার শেয়ার পে করার জন্য ট্যাক্স হিসেবে, তখন গভর্নমেন্ট they will have the ability to put more money in the pockets of people. And that's social corporate responsibility বলে একটা কথা আছে, তো সেইটা যদি প্রপারলি ম্যানেজ করা যায় তাহলে হয়তো এই সংকটগুলো এত থাকবে না। সেটাই। আর আমরা এখন এই যে মানে আপনি যেটা বলেন সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, আমরা একটা সোসাইটি দেখছি যে সেটা 15 বছরের লিবারেল গভর্নমেন্ট প্রভিন্সিয়ালি, আর এখন 7 বছরের কনজারভেটিভ গভর্নমেন্ট
কনসারভেটিভ গভর্নমেন্ট পড়ে আমরা আসলে এই যে মানে কর্পোরেট বলেন অথবা সোশ্যাল রেসপন্সিবিলিটি চলে গেছে অলমোস্ট। কোনো ইমিডিয়েট একটা জাস্ট সোসাইটি আমরা কিভাবে তৈরি করি, যখন দেখি যে আমাদের নেইবার খেয়ে মানে পেট ভরে ঘুমাইতে পারতেছে ঠিক মতো, আমরা এমন একটা সিটি দেখতেছি যেখানে মানুষ খাবার পাচ্ছে না, যেখানে মানুষ ঠিক মতো মানে সেফলি ঘুমানোর জায়গা নাই। And that is a very scary reality. মানে রাজনীতিবিদদের জন্য এটা কি এক ধরনের লজ্জা কিনা? Absolutely, 100%. আমি মনে করি যে যারা গভর্নমেন্ট আছে, যারা পাওয়ার আছে, যারা ট্যাক্স ডলার্স নিয়ে ম্যানেজ করার শক্তি আছে ওদের কাছে কিন্তু মিসম্যানেজ করতেছে। That is absolutely, এটা অনেক লজ্জার একটা ব্যাপার। মানে আপনি মনে করছেন যে লিবারেল পার্টি ফেডারেলে এবং প্রভিন্সিয়াল কনজারভেটিভ they are not doing well? No, they're not doing well at all, and I think people see that মানুষ they have eyes, people are not fools, and মানুষ clearly এটা দেখতে পারতেছে যে government is not working for the people. মানুষ সবার আগে the focus should be people. যে কোনো পলিসি, যে কোনো আইডিয়া, যে কোনো রুল যখন বানানো হয় তখন মানুষকে মানে সেন্টারে রেখে আমরা যেন পলিসি ডিজাইন করি। Unfortunately, that hasn't been the case. এই সংকটের মধ্যে আসলে পড়েছে, আপনি জানেন যে প্রচুর বিপুল সংখ্যক বাংলাদেশি এসেছেন এখানে এবং অনেকে ক্লেম করে আছেন বা নানা ফরম্যাটে আছেন। এই নিউকামারদের জন্য আসলে শুধু বাংলাদেশি না, নিউকামারদের জন্য আপনাদের কি প্ল্যান এবং কি প্ল্যান আপনাদের আছে এবং কি করা উচিত বলে মনে করেন আপনি? There is two things. I think একটা আমাদের immediate প্ল্যান করা উচিত, আর একটা হচ্ছে লং টার্ম প্ল্যান। আমরা যে সময়টাতে গভর্নমেন্ট গত 3 বছরের কথা দেখি আমি, যে যখন আমাদের লিবারাল গভর্নমেন্ট মানে when they opened up the path for a lot of people to come in, ওরা কিন্তু normally 300,000 people are allowed to come. They brought in almost 3 million, I think, if I'm not mistaken. আমার হয়তো নাম্বারটা চেক করতে হবে আবার। But what's happening is ওরা কিন্তু কোনো প্ল্যান ছাড়া, আমরা যখন মানে কাউকে দাওয়াত দেই, we should take care of what's going to happen. আপনার বাসায় জায়গা আছে কিনা, খেতে দিতে পারবেন কিনা, কত লোকের অ্যারেঞ্জমেন্ট, মানে আপনি বলছেন যে লিবারেল গভর্নমেন্ট যেটা এনেছে, আমরা মানে স্বপ্নটা সত্যি করার মতো যেন আমরা opportunities create করি, আমরা যেন দরজা খোলার মতো একটা opportunity create করি। Unfortunately, we have closed those doors for people, and like we said, the food bank example, we have to make sure we're supporting. এবং এটা বলা হয় যে নিউকামাররা শুধু নিজেরা সংকটে পড়েছে, শুধু এটাই না, নিউকামাররা নতুন জব ব্যাংকে হাত দিয়েছে, তাই না? তো দিতে বাধ্য হয়েছে, কিন্তু সেইটা আবার আরেকটা জিনিস যে সেটাই এক্সিস্টিং এখানে যারা আছে তাদের রেন্ট বেড়ে গেছে। I would disagree because I don't think that newcomerরা কিন্তু জব নিয়ে নিতেছে। I don't think that's the case. এরকম অভিযোগ করা হয়। এটা হয়তো অভিযোগ আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে গভর্নমেন্ট কয়টা জব ক্রিয়েট করছে। So and newcomerরা কোন ধরনের জব করতেছে, আর আগের এখানে যারা অনেক বছর ধরে আছে ওরা কোন মানে what kind of job they are doing. And I think it's not right to also blame. আমরা যে নিউকামারদের ব্লেম করব যে ওরা জব নিয়ে নিতেছে, মানে আপনি বলছেন যে সরকার তো জবই নাই, তো তাহলে ওরা কি নিল, আর সংকট আসলে ছিলই। এক্স্যাক্টলি, আমরা সংকটটা কিন্তু এটা রিসেন্টলি শুরু হয় না, এটা কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে। আমরা কোভিডের সময় দেখছি যে অনেক জিনিসের falling through the cracks, what we call it, and those were a wake up call for us. তখন গভর্নমেন্টের কিন্তু মানে they should have taken those steps to help people. Instead, আমার মনে হয় যে there's a lot of leadership that were sleeping, who haven't taken those steps, and unfortunately এখন আমরা মানে it's easier to blame the people who are in weaker spots. It's easier to blame immigrants. It's easier to blame those people. Unfortunately, I think we have to make sure that we take responsibility for making our community a better place. আমরা জব ক্রিয়েট করতে হবে আমাদের প্রভিন্সে, আমাদের হাউজিং বানাইতে হবে। লাস্ট টাইম প্রপার হাউজিং বিল্ড করা হয়েছে যখন কিন্তু নিউ ডেমোক্রেটিক পার্টি পাওয়ারে ছিল প্রভিন্সিয়ালি। আমরা কোঅপারেটিভ একটা হাউজিং একটা মডেল আছে আমার রাইডিং অ্যাসেস কার্ড সাউথের ভিতরে, এটা কিন্তু এনডিপির বিরুদ্ধে, যদিও এই প্রশ্নটা আমি করতে চাইনি তবু করতে হচ্ছে। এনডিপির বিরুদ্ধে অভিযোগ আছে, এনডিপি যখন ক্ষমতায় ছিল তখন ব্যাংক অর্থনৈতিকভাবে চরম দুর্বল হয়ে পড়েছিল। তো এনডিপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে এটা কিভাবে ম্যানেজ করবে, বা এই অভিযোগ আপনি নেবেন কিনা?
I think actually that's incorrect. এটা কিন্তু factual information না, এটা সত্য না, কারণ আপনি যদি সত্যিকারের দেখেন যে প্রপার মিসম্যানেজমেন্ট লাস্ট টাইম কখন হয়েছে, যখন একটা জুরিসডিকশন, একটা ইন্ডিপেন্ডেন্ট জুরিসডিকশন অলমোস্ট মানে ব্রিঙ্ক অফ কোলাপস হয়ে গেছিল, এত ডেট মানে এত ঋণ ছিল একটা প্রভিন্সের, তখন সেটা কিন্তু লিবারাল গভর্নমেন্টের আন্ডারে ছিল, মানে প্রিভিয়াস লিবারাল গভর্নমেন্টের আন্ডারে ছিল। ইনফ্যাক্ট যখন এনডিপি গভর্নমেন্টে ছিল তখন কিন্তু এনডিপি গভর্নমেন্টের কারণে অনেক জব সেভ করা হয়েছে। এনডিপির যে পলিসি মানুষ অনেকে মানে যেটার উদাহরণ দেয়, সেটার কারণে there's a lot of jobs that we were able to actually spread out and save. অনেক মানুষের কিন্তু জব চলে যেত, but because of NDP policy it was made sure that মানুষের জবগুলো প্রোটেক্ট করা হয়। আরেকটা জিনিস যেটা বলবো যে তখন এনডিপির যে মেইন পলিসিগুলো, যে কারণে আমরা এই প্রভিন্সে অনেক সার্ভিসেস এনজয় করি, একটা হচ্ছে হেলথ কেয়ার। আমরা পাবলিক যেটা ইউনিভার্সাল হেলথ কেয়ার যেটাকে বলি, যে আপনি যখন ওহিপ কার্ড নিয়ে যাবেন, আপনার হেলথ কার্ড নিয়ে যাবেন, তখন আপনি এনজয় করতে পারবেন পাবলিক হেলথ কেয়ার। সেটা একটা নিউ ডেমোক্রেটিক পার্টির অবদান। টমি ডাগলাস, আপনি গুগল করলে পাবেন, টমি ডাগলাস যে পায়োনিয়ার ছিল, যিনি অন্টারিও এনডিপি না, শুধু মানে এনডিপির যে লিডার, তিনি কিন্তু পাবলিক হেলথ কেয়ার মেইন আইডিয়াটা আনেন, তারপর এখানে এস্টাবলিশ করেন। আরেকটা জিনিস যেটা বলবো যে হাউজিং, সোশ্যাল হাউজিং, কোঅপারেটিভ হাউজিং, এখানে যে অ্যাফোর্ডেবল হোম, যেটা আপনি নিজে থাকতে পারবেন, নিজের ওনারশিপ ফিল করতে পারবেন, সেটা একটা নিউ ডেমোক্রেটিক পার্টি যখন ছিল প্রভিন্সে তখন প্রপার বিল্ড করছিল। আমরা যে রেন্ট কন্ট্রোলের কথা বলি, যে প্রভিন্সের যে আপনি যে টেনেন্ট হিসাবে একটা বিল্ডিং এ থাকেন, যদি রেন্ট কন্ট্রোল থাকে, আপনার কিন্তু ভিতরে একটা ভরসা আছে যে আমি আগামী মাসের রেন্ট দিতে পারবো, আমার রেন্টটা বেশি ইনক্রিজ হবে না। এই যে রেন্ট কন্ট্রোলটা, এটা এনডিপি গভর্নমেন্টের একটা পলিসি ছিল। সো देयर इज अ লট অফ দিস এক্সাম্পল, যেগুলা কিন্তু হয়তো লিবারাল পার্টি, ফর এক্সাম্পল ফেডারালি আমি একটা উদাহরণ দিই, ভেরি গুড ওয়ান। এখন কিন্তু আমরা আস্তে আস্তে দেখতেছি ডেন্টাল কেয়ার আমরা হেলথ কেয়ারের মধ্যে অ্যাড করা হইতেছে, সেটা এনডিপি পার্টির পুশ করার জন্য লিবারাল আনতে হয়েছে এটা। So it's not the liberals that wanted to do this, it was NDP demand. So এই যে বড় বড় পলিসি চেঞ্জ গুলা কিন্তু যেগুলো মানুষের লাইফ বেটার করে, সেগুলো কিন্তু এনডিপি মানে নিউ ডেমোক্রেটিক পার্টি প্রভিন্সিয়ালি এন্ড ফেডারালি আনতে পারছে। and I think that makes a huge difference for the ওকে, চমৎকার। আমরা চাই এনডিপি আরো ভালো করুক, আরো গণমানুষের জন্য প্রকল্প নিয়ে আসুক। তো এই যে আপনি বলছিলেন জব ক্রাইসিস, হাউজিং, ইকোনমি উইক, তো ইকোনমি উইকের এই অবস্থার মধ্যে নতুন সংকট তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক আরোপ করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী পাল্টা ইনিশিয়েটিভের কারণে এক মাসের জন্য স্থগিত আছে। বাট এটা স্থগিত কিনা, এটা বন্ধ হবে কিনা, এটা বোঝা যাচ্ছে না। এখানে দুইটা জিনিস আমি দেখেছি, সেটা হলো যে কানাডার রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে সবাই এক হয়েছে, এবং আমি আপনার নেত্রী স্টাইলকে দেখেছি যে ট্রাম্পের বিরুদ্ধে আমরা লড়াই করব, আমাদের রুখে দাঁড়াতে হবে এরকম, এবং ডকফোর্ড, লিবারাল পার্টি সব এক হয়েছে। তো আপনি কি মনে করছেন যে এনডিপির রোলটা এখন আসলে কি থাকছে ট্রাম্পের এই জায়গায়, এবং কি করা উচিত আপনার পার্টি কি মনে করে? ওয়েল, ফার্স্ট আমি বলি যে আমরা যখন একটা দেশের প্রশ্ন উঠে, যখন আমাদের আইডেন্টিটির প্রশ্ন হয়, যখন আমরা আমাদের ইকোনমি, আমাদের মানুষের প্রশ্ন, আমরা it doesn't matter আপনি কোন পার্টির মানুষ, কোন স্ট্রাইপ, কোন দল করেন, আই থিঙ্ক এট দি এন্ড অফ দ্য ডে আমরা ক্যানাডিয়ানস, এন্ড ক্যানাডিয়ানস হিসাবে আমরা আমাদের দেশকে প্রোটেক্ট করব ফ্রম এনিওয়ান, এটা আমেরিকার প্রেসিডেন্ট হন আর যে কোনো কেউ যেটা বলুক, এখানে ইউনাইটেড, we should always be united. So আমার মনে হয় যে এখন যে ফর যে ইলেকশনটা কল করলেন, এই ইলেকশন কল না করে যদি উনি এই যে $189 million একটা ইলেকশনের যে বাজেট, এই $189 million দিয়ে যদি উনি মানুষের সাহায্য করতেন, আর মানুষের সাহায্য করে, আর আমরা যদি সবাই মিলে ইউনাইটেড হয়ে, যেটা আমরা অলরেডি অফার দিলাম ওনাকে, if we fought back Trump and the tariff, that would have been the right step to do. কারণ আমরা এখন যে সময়টাতে ইকোনমিক ক্রাইসিস, তার উপরে যদি ট্রাম্প ট্যারিফ গুলা ইমপ্লিমেন্ট করা হয়, তখন কিন্তু মানুষের স্ট্রাগল বেড়ে যাবে, সেটা সত্য। এন্ড এই সত্যটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। এন্ড তখন আমাদের রেডি থাকতে হবে যে আমরা কিভাবে
এই এই সময়টাতে ইমিডিয়েট সময়টাতে আমরা মানুষের সাহায্য করতে পারবো। কারণ যদি ট্রাম্পের যে ডিসিশনসগুলো নেওয়া হয় তখন আমাদের স্ট্রংলি নেগোশিয়েট করতে হবে, আমাদের স্ট্রং রেসপন্স নিতে হবে প্রভিনশিয়ালি অ্যান্ড ফেডারালি, অ্যান্ড ফর দ্যাট উই নিড লিডারশিপ। আমাদের ভাবতে হবে যে আমরা কোন লিডার ঠিকভাবে ফাইট ব্যাক করতে পারবে, and that's very important. And I know Marit Stiles, as you said, is very strong, and she's ready to fight Trump or whoever comes and stands up against Ontario, and we will stand up for Ontario and Canada all the time. চমৎকার। তো দুই দেশের সরকার মুখোমুখি অবস্থানে গেলে দুই দেশের জনগণ কিন্তু মুখোমুখি না, একে অপরের কে ভালোবাসেন। ক্যানেডিয়ানরা আমেরিকানদের পছন্দ করেন, আমেরিকানরা ক্যানেডিয়ানদের পছন্দ করেন। আমি যদি আরেকটু ছোট করে পিন পয়েন্ট করে নিয়ে আসি, বাংলাদেশি ক্যানেডিয়ান, বাংলাদেশি আমেরিকান। তো এখানে বাংলাদেশি ক্যানেডিয়ান কমিউনিটির গ্রোথ হচ্ছে। আপনি নেত্রী হয়েছেন, এই ইলেকশনে আরও ক্যান্ডিডেট আসছে বিভিন্ন দল থেকে। তো আপনি কি মনে করেন যে কানাডার পাশাপাশি আমেরিকা বা বাইরে প্রবাসী যারা আছেন তাদেরকে রাজনীতিতে মেইন স্ট্রিম রাজনীতিতে আরো এগিয়ে আসা উচিত, বা এর জন্য কি পরামর্শ থাকবে আপনার? অবশ্যই আমার মনে হয় যে আমরা বাংলাদেশি ক্যানেডিয়ানস হিসাবে এখানে যখন বসবাস করার পর ইউ হ্যাভ টু গেট ইনভলভড। এভরি পলিসি, এটা মিউনিসিপ্যাল পলিসি বলেন অথবা ফেডারাল প্রভিনশিয়াল, যে পানি আসে আমাদের টাপ দিয়ে, যে গার্বেজ পিক আপ করা হয়, অথবা রোডের সেফটি, অথবা আমাদের যে হেলথ কেয়ার হসপিটালের যে অবস্থা, আমাদের স্কুলের যে অবস্থা, এভরি সিঙ্গল থিং, আমাদের ইমিগ্রেশনের যে অবস্থা, সব পলিসি কেউ না কেউ মানে কোনো একটা ভোট হয় পার্লামেন্টের ভিতরে, মিউনিসিপ্যাল কাউন্সিলের ভিতরে, তখন আপনার যদি রিপ্রেজেন্টেটিভ আপনার মানে ইন্টারেস্ট, আপনার যে আশা, এগুলা যদি তুলে ধরে পার্লামেন্টে, তখন কিন্তু আপনি মানে আপনার ভয়েস will be heard in parliament. মানে যত কমিউনিটি ভয়েস বাড়বে তত নিজেদের সুযোগ সুবিধাগুলো বাড়তে থাকবে। এক্স্যাক্টলি। এন্ড আমার মনে হয় যে আমরা বাংলাদেশি ক্যানাডিয়ান যারা কানাডাতে আছি, আমি I can't speak for Bangladeshi Americans, but of course I think they should get involved as well. But Bangladeshi Canadian যারা আছেন, এটা নতুন হোক অথবা if you have been here for 20-30 years, everyone should get involved in local politics, in Canadian politics, so that you have a better say in it. ডলি বেগম, আমরা একদম প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি একটি তথ্য দিতে চাই, এবং সেটা আমার কাছে একজন বাংলাদেশি হিসাবে ভালো লেগেছে, বাংলাদেশি ক্যানাডিয়ান হিসাবে। যখন আপনার ইলেকশন ক্যাম্পেইন হয়, আপনার লিডার, অন্টারিওর লিডার আপনাকে পরিচয় করিয়ে দিয়েছে নেক্সট ডেপুটি প্রিমিয়ার। তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আগাম রেজাল্ট যাই হোক, একজন বাংলাদেশি হিসাবে এটা শুনেই আমার ভালো লেগেছে। তো আপনি আসলে রাজনীতি করছেন, আগামীতে আসলে নিজেকে কোথায় দেখতে চান? এই ফেডারেল গভর্নমেন্টে, অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ওই জায়গায় দেখতে চান, না আপনি ফেডারেল মুখী রাজনীতিতে মুখ করতে চান? কোনো সম্ভাবনা আছে কিনা? আমি কমিউনিটির মানুষ, আমি চেষ্টা করি সবসময় মাটির মানুষ হিসেবে থাকার। আমার কমিউনিটির জন্য যদি কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, ভালোভাবে মানুষের সাহায্য করতে পারি, একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওদের লোকাল ভয়েস পার্লামেন্টে দাঁড়ায় যদি এই মানুষের কষ্ট, মানুষের যে স্ট্রাগল, সেগুলো শেয়ার করে ভালো পলিসি ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই আমার জন্য সাকসেস। এন্ড আই থিংক আই উইল কন্টিনিউ টু ডু দ্যাট এট এনি লেভেল, এট এনি ওয়ার্ক দ্যাট আই ডু অল দ্য টাইম। সামনে নির্বাচন, প্রবাসী বাংলাদেশি ক্যানাডিয়ান অথবা বাংলাদেশে যারা আছে তাদের জন্য আপনি কিছু বলবেন কিনা, তাদের কাছে দেওয়া চাওয়া বা কোন প্রত্যাশা? Thank you so much, Shantanu. Thank you so much to the channel as well. To the audience, আমি ডলি বেগম, মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট ফর স্কারবোরো সাউথ ওয়েস্ট, যেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির বড় একটা ডাইভার্স গ্রুপ অফ ডায়াসপোরা বসবাস করেন। আমি আশা করি যে আপনারা দেখতে পারতেছেন গত 7 বছর আমি অনেক পরিশ্রম করে এখানের লোকাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে পার্লামেন্টে আপনাদের কষ্ট, আপনাদের all your wishes have been heard in parliament, and I've tried my best to do that. I hope আবারও আপনারা আমাকে এই অপরচুনিটিটা, এই ট্রাস্ট, এই ভরসাটা রাখবেন যে আমি এই কাজটা কন্টিনিউ করতে পারি as your member of provincial parliament again in Queen's Park. ধন্যবাদ ডলি বেগম আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শকদের জন্য বলছি
যে ডলি বেগম কানাডার এমন একজন রাজনীতিবিদ যিনি পথিকৃৎ বাংলাদেশি ক্যানেডিয়ানদের জন্য। আর আমি বলবো শুধু বাংলাদেশি ক্যানেডিয়ানরাই নয়, যারা প্রবাসী রাজনীতি করেন তাদের আইডল তিনি। এবং ডলি বেগমকে ফলো করে শুধু কানাডা নয়, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশে ডলি বেগমের ফলোয়ার তৈরি হচ্ছে। এবং এই পথ ধরেই বাংলাদেশি এরা বিভিন্ন দেশে এগিয়ে যাবেন মূলধারার রাজনীতিতে, এই প্রত্যাশা আমাদের। সবাইকে দেখতে থাকুন প্রবাসী কথা। তো আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, সবাইকে চ্যানেল আই প্রবাস কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটি শুধু চ্যানেল আই নয়, এর পাশাপাশি চ্যানেল আইয়ের OTT